আমরা যখন ছোটবেলায় মিউজিক শিখেছি আমাদের বাবা মারা মাস্টারমশাইয়ের কাছে দিয়ে বললো আপনার কাছে দিলাম শেখান না করলে পেঁদাবেন। একদম তাই, একদম তাই। এটা তো মানে সত্যি কথা বলতে কবে যে মিউজিক বা পড়াশোনা সবই তাই ছিল আর কি। হ্যাঁ, গান বাজতে কবে স্টেজও ঠিক নেই, যতক্ষণ না ঠিক হয়েছে তাকে যদি 10 বছর লাগে 10 বছর আমাকে ঘষতে হবে। এখন পুরো উল্টো হয়ে গেছে। বাবা মারা স্টুডেন্টদেরকে দিয়েই বলছে 3 মাসের মধ্যে এখনো তো রবীন্দ্রসঙ্গীত ব্যাগটা বাজাতে পারলো না, একটা হিন্দি গান শিখতে পারলো বা একটা আধুনিক গান। হ্যাঁ, একটা স্কুলে না পারফর্ম করবে, এবার সে সবে ভর্তি হয়েছে, তার আঙুলি চলছে না। 3 মাসে কি শিখবে? অনেকে গার্জেনকে দেখেছি, আমার ছেলে ওয়েস্টার্ন শোনে, ওয়েস্টার্ন শোনে কি শোনে, পপ গান শুনছে, পপও শোনে না এখন, যে হিপ হপ শুনছে। এক নাগারে একটা কথা বলে যাচ্ছে, কোনো শুট সার কিছু নেই, একটা বিট ঢিকচিক 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 চলছে, তারপরে কেউ গান গাইছে, যতটা গান গাইছে তার থেকে ভিডিওটা খুব মারাত্মক। সে ভাবছে ওটাই ওয়েস্টার্ন, কিন্তু ওয়েস্টার্নের যে এতগুলো ভাগ আছে, ক্লাসিক্যাল, আপনি ক্লাসিক্যাল শেখান, ব্লুজ, কান্ট্রি, এগুলো সে জানবে কোত্থেকে? গার্জেনদেরও দোষ আছে এটাতে, আপনাকে এটা মানতেই হবে। গার্জেনের দোষ, গার্জেনরা স্টুডেন্ট মাস্টারমশাইদেরকে ভাবে বাড়ির কাজের লোক এসছে। আগে মাস্টারমশাই আসলো, এই মাস্টারমশাই এসছে, মাস্টারমশাইকে জল দাও, স্যার এটা খেয়ে নেবেন। ক্ষমতা ছিল না। মাস্টারমশাই যদি বলতো এটা না কাজটা করেনি, মা এসে তার সামনে দুখানা দিয়ে দিল। এখন মাস্টারমশাই আসলে আপনার না কম সময় আর একটু বেশি সময় শেখালে ভালো হতো, আপনি না এই গানটা তুলেই দিয়ে যাবেন, স্কুলে গাইবে। তাহলে বলতে গিয়ে সুভাষ শিলের কথা বলছি আমি, স্যারের কথা। উনি আমার একটু প্রবলেম পড়েছিল ভায়োলিন শিখতে শিখতে, বাবার মাঝখানে অনেকদিন কারখানার অফিসে যেখানে কাজ করতে প্রাইভেট ফার্মে বন্ধ ছিল। তো আমার প্রমোট করার ক্ষমতা ছিল না, উনি কিন্তু মানে আপনার ফিস দেওয়ার ক্ষমতা ছিল না। ওই জন্য 1 মাস যাইনি আমি বাড়িতে, ছেলে পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে গিয়ে ইজি মতো ধোলাই। তুমি ফিস দেবে কি না দেবে সেটা আমি বুঝবো, তুমি শিখতে আসোনি কেন? সত্যি ইভেন আমাকে যে গিটার শিখিয়েছে সুদীপ্ত পাঠক, তার কাছে আমি গিটার শিখেছি, আমার বন্ধু, কিন্তু কোনোদিন আমার কাছে ফিস চাইনি, তুই বাজা আমি তোকে দিচ্ছি। কিন্তু যদি ভুল করতাম ছাল চামড়া গুটিনি, তখন আমার বন্ধু নয়, কিন্তু তখন গুরু দেবে পেঁ দিয়ে একটা ঠাঁটিয়ে থাবড়াই দিত আমার থেকে ছোট বয়সে। না না, এটা ও বলেই দিয়েছে, প্রথম যখন ক্লাস করতে বসেছি তখন বলেই দিয়েছে, 6 জন স্টুডেন্টের মধ্যে বসেছি আমি, এখানে কিন্তু আমি তোমার স্যার, ভুল হলে দিয়ে দেবো। নমস্কার, সুস্বাগতম। আমি অভিজ্ঞান দত্ত, অভিজ্ঞান দত্ত অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন এপিসোড নিয়ে। আপনারা দেখেছেন আমাদের নতুন সেগমেন্ট, যেটা নিয়ে আমরা একটা টক শো করছি, যার নাম সাধারণের অসাধারণ গল্প। আগের এপিসোডে একজন সাধারণ মানুষ এসেছিল এবং তার অসাধারণ কিছু জার্নির গল্প আপনারা শুনেছেন। ঠিক এই এপিসোডেও আরেকজন সেরকমই একজন মানুষ, সে একজন মিউজিশিয়ান এবং তার জীবনে অ্যাজ এ মিউজিশিয়ান তার কাজ, তার এগিয়ে চলা এবং তার মতো করে মিউজিক করার তার যে ইচ্ছা, তার যে চেষ্টা, সেটা কিন্তু সে পুরো সময় ধরে বয়ে বেরিয়েছে। এবং তার জন্যে তাকে যতই অসুবিধা ফেস করতে হয়েছে, তিনি অ্যাজ এ কম্পোজার কাজ করতে চেয়েছেন, তিনি নিজের মতো মিউজিক করতে চেয়েছেন, তার জন্য প্রচুর জায়গায় তিনি হয়তো ডাক পেয়েও অপছন্দের মিউজিক করতে হয় বলে করেননি, কিন্তু তাও মিউজিক নিয়ে তিনি সারভাইভ করছেন। তার অনেক গল্প আজ শুনবো। তো আজকে আমাদের সেটে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিয় বসু মল্লিক। সুপ্রিয় বসু মল্লিক একজন গিটারিস্ট, একজন সিঙ্গার, একজন কম্পোজার এবং খুব ভালো একজন ভায়োলিন প্লেয়ার। তো সুপ্রিয়দা, নমস্কার, তোমাকে স্বাগত আমাদের শোয়ে। খুব ভালো লাগলো আপনার এই শোতে এসে। ভালো লাগলো। তো আগে জিজ্ঞেস করি কেমন আছেন? চলে যাচ্ছে, ভালোই আছি মোটামুটি, আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে। আশীর্বাদে কেন? আপনার তো মিউজিক খুবই, আজ থেকে তো আপনাদের সঙ্গে আলাপ নয়, তাও অনেক দিন হলো। যেমন মিউজিকটা নিয়ে আমরা লড়ছি, আপনিও লড়ছেন, এটা আমার খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এই ধরনের একটা প্রোগ্রাম, লোকে বড় বড় আর্টিস্টদের নিয়ে আসে। আপনিও বড় আর্টিস্ট আমার চোখে। দেখুন, আপনার বাজানো শুনেছি, আপনার মিউজিক শুনেছি, বড় ছোট ব্যাপার নয়, ডেডিকেশনটা বড় কথা। হ্যাঁ, এটা ঠিক কথা। হ্যাঁ, তাও মানে লোকে যারা নাম করে তাদেরকে নিয়ে আসে, কিন্তু আপনি এমন এমন
লোকেদের নিয়ে আসেন, ব্যক্তিত্বকে নিয়ে আসেন, যারা কথা হয়তো পৌঁছায় না। আমার এই শোটার নামই সাধারণের অসাধারণ গল্প। মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সাধারণ মানুষ লুকিয়ে আছে এবং প্রত্যেকটা মানুষের জার্নিতেই কিছু অসাধারণ মুভমেন্ট আছে, যে মুভমেন্টে কিন্তু তারা কিছু জিনিস, কিছু হার্ডেলকে তারা ভেঙে এগিয়ে যায়। হ্যাঁ, হয়তো আপনি যে হার্ডেলটা ভাঙছেন আমি পাচ্ছি না, হয়তো আপনার কথা শুনে আমি এবং দর্শক বন্ধুরা যারা আছে তারা সাহস পাবে। তো সেই জন্যই আপনাকে নিয়ে আসা। আপনার অনেক হার্ডেল আমি লড়তে দেখেছি, অনেক জায়গা থেকে এগিয়ে যেতে দেখেছি। আচ্ছা, আপনার মিউজিকের শুরু কিভাবে? ছোটবেলা থেকে বলতে গেলে আমার বাবা মা দুজনেই মিউজিক নিয়ে, আমার বাবা হাওয়াইন গিটার বাজাতো, তার আগে উনি সরোদ শিখেছিলেন কিছুদিন। মা গান গাইতো, মা বাড়িতেও গানের একটা ভালো পরিবেশ ছিল। আচ্ছা, তা সেইভাবে ছোটবেলা থেকে গান বাজনাটা আমি পেয়েছি, পরিবেশটা পেয়েছি। সেটা কি ক্লাসিক্যাল মিউজিকের নাকি? সেটাতে আধুনিক ক্লাসিক্যাল সব ধরনের। বাবা যখন খুব রাগ বাজাতো আচ্ছা হাওয়াইন গিটারে, হাওয়াইন গিটার বাজাতো, তখন কিন্তু আমার শেখা শুরু হয়নি, শোনাটা থাকতো, শোনাটা ছোটবেলা থেকে শুনছি। আমার মিউজিকে আসা ক্লাস 7 থেকে। আচ্ছা, একবার মানে খুব বায়না ধরেছিলাম আমি একটা ভায়োলিন শিখবো। আচ্ছা, ভায়োলিন শেখার প্রথম ইচ্ছা, তো সেটা কি দেখে হলো ভায়োলিনটা? এই আমার একটা বড় বড় একটা অদ্ভুত আপনার ছোটবেলা মানে তো আমার যেটা মনে হচ্ছে 90 সাল এই টাইমটা। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি আমি ভায়োলিনিস্টরা সামনে, আপনি হয়তো এরকম ভাবে আজকে ভায়োলিনিস্ট ব্যাপারটা ওইভাবে ভায়োলিনটা আসেনি। ভায়োলিনটা হতো আমাদের ছোটবেলায় মনে আছে আপনার রেডিও ছিল, টিভি তো তখন অত ছিল না। তো রেডিওতে আমার এই গান শুনতে শুনতে ভালো লাগতো না, তখন বাবা এই চ্যানেলটা ঘুরিয়ে বিবিসি ওয়ার্ল্ড করে দিল। আচ্ছা, আমি রেডিওতে শুনছি লালজুটি কাকাতুয়া, ওদিকে শুনে হংকি টংকি ডুডল শুনছি, একই মিউজিক কিন্তু ওয়েস্টার্ন ফর্ম। আচ্ছা, এই ঝোঁকটা আমার ওয়েস্টার্নের প্রতি নিয়ে এলো। আর ক্লাসিক্যাল ইন্ডিয়ান শুনছি না, কিন্তু ওয়েস্টার্ন একটা ভায়োলিনের প্রভাব তো শুনছি। এবার জিজ্ঞেস করলাম সেটা কি, ভায়োলিন খুব শক্ত জিনিস। আচ্ছা, তাও এবার আমার বরাবরটা ছিল যে এমন একটা জিনিস শিখবো যেটা কেউ করতে পারে না। মানে সেইভাবে ভায়োলিনের তখন বাজানোর চলটা সেইভাবে নেই। আজ ছিল যাদের বাড়িতে শুনেছি ভায়োলিন বাবা খুব রিচ ব্যাপার আর কি। আচ্ছা, ভায়োলিন মানে রিচ ব্যাপার, পিয়ানো খুব রিচ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। তো আমার খুব ইচ্ছা ছিল ভায়োলিনটা শিখবো। তো সেইভাবে প্রথম আমি হাতে করি আমার একটা ছোট্ট কিবোর্ড দিয়ে, ক্যাসিওতে, সেতে একটু গান তোলা শিখলাম। তারপরে ঠিক করলাম না ভায়োলিনটাই শিখবো। তারপরে বললাম গিয়ে আমার প্রথম স্যার ধ্রুবেন কুমার দত্ত, তিনি আমাকে কিছুদিন শেখালেন। তারপরে আমি সুভাষ শীলের কাছে শিখতে যাই, স্যার সুভাষ। তো আপনার গুরু সুভাষ শীল, উনি তো খুব বিখ্যাত একজন মানুষ, তো ওনার সম্বন্ধে যদি একটু কিছু শুনি আর কি। প্রথম কথা ওনার খুব মানুষ পাওয়া খুব মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আর ওনার প্রভাব ভীষণভাবে আমার উপর পড়েছে। আচ্ছা, এই কারণে এই যে কোনো এক সময় স্যার আমাদের যে ওয়েদার মিউজিক সিনেমার ব্যাকগ্রাউন্ডে পাড়াতে গেছিলেন। আচ্ছা, যেটা আমরা কোনোদিন কোশ্চেন করে পাইনি, একবার খুব বাধ্য হয়ে উনি বলতে আমাদের বলেন। তা সেখানে গিয়ে উনি খুব একটা ভালো ব্যবহার পাননি, যেখানে ওনার বাবা পরিতোষশীল, যিনি আপনার সত্যজিৎ রায় ম্যাক্সিমাম মিউজিকে ভায়োলিন বাজছে, সেখানে তুমি ছেলে হয়ে উনি বাবার পরিচয় কিন্তু যেতেন না। কিন্তু কোথাও একটা গিয়ে লাগেন আমার বাবা এত বড় এত ভালো ভালো কাজ করেছে আর আমার সঙ্গে, সেই থেকে উনি ঠিক করে নেন আমি স্টুডেন্ট তৈরি করব, আমি বাজাবো না, আমার স্টুডেন্ট হোল ওয়ার্ল্ড বাজাবে। আচ্ছা, আমরা শিখতে যাই, আমাকে স্যার বলে কি শিখবে, ইনস্টান্ট শিখবে না, না স্যার ওয়েস্টার্ন শিখবো। আচ্ছা, সেই উনি খুব স্ট্রিক্ট হলেও খুব ভালো মানুষ, হাতে ধরিয়ে শিখিয়েছেন। ইভেন এখনও উনি শিখিয়ে যাচ্ছেন লাইনটা নিয়ে, সেইভাবেই আশা। আচ্ছা, গিটারের দিকে আপনার ব্যাপারটা ঝোঁকটা কোত্থেকে হলো, মানে গিটার বাজানোর ইচ্ছাটা? ভালো গানটা তো আপনি কি ছোটবেলায় শিখেছেন, মানে মায়ের কাছেই শেখা না কোনো? না, গান আমি সেভাবে গাইবো বলে কোনোদিন গাইনি। আচ্ছা, সবাই গাইতো, আমার বরাবর ইনস্ট্রুমেন্টের প্রতি ঝোঁকটা ছিল। গানটা হয়তো গিটার শেখার কিছুটা পরে, গিটারটা নাড়াচাড়া করার পরে। তার কারণ কি, শুধু গিটার কতক্ষণ বাজাবো, গিটারের রিদিমটা পাচ্ছি, তাহলে একটু গানটা গুনগুন করি, এটা একটা ব্যাপার। তো আমার গিটারে আসা এইভাবে যে ভায়োলিনটা বাজাচ্ছিলাম, বেশ কিছুদিন বাজাবার পর আমার একটা ব্যাক পেন শুরু হয়, স্পন্ডাইটিস। হ্যাঁ, সেটা আমি শুনেছি এবং সেটা নিয়ে বেশ ভালোই ভুগেছি। আচ্ছা, তো যখন ডাক্তার দেখিয়ে বাজাতে পারবো ডাক্তার বলছে, কিন্তু সেই 8 ঘন্টা 10 ঘন্টা ওই ব্যাপারটা সময়টা দেওয়া যাচ্ছে না। যত দিন যাচ্ছে দেখছি আমার বাজানোটা করাটা মুশকিল হয়ে যাচ্ছে। মানে যখন কতক্ষণ বাজালে ব্যথাটা হচ্ছিল? 1 ঘন্টার মধ্যেই দেখছি ব্যথাটা ব্যাক করছে, আবার 2 দিন ওষুধ খেতে হচ্ছে। এবার
সাধারণভাবে কি হয়, আপনার একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট আপনি বাজান, আপনি তো ঘড়ি ধরে 8 ঘন্টা বাজাবেন না। না, বাজানোর ইচ্ছা জাগলে তখন তো তখন এটা আপনার আধ ঘন্টা 3 ঘন্টা বা 5 ঘন্টা একই মনে হবে। মানে ব্যথা নিয়েও বাজিয়ে গেছে, বাজিয়ে গেছি, বাজিয়ে গিয়ে এবার তারপর আরো অবস্থা, আরো শরীর খারাপ হচ্ছে। তো তখন লাস্টে ডাক্তার কি বাধ্য হয়ে ডাক্তার বললো যে তুমি অন্তত কিছুদিন তুমি বাজাতেই পারবে না। আচ্ছা, প্রথমে এরকম কথা বলছিল, এবারে ডাক্তার বললো দেখ কি দরকার, হ্যাঁ, কারণ এই যে ট্রিটমেন্ট ঠিকঠাক যদি ট্রিটমেন্ট করে, এখানে অনেকেই ভুল ট্রিটমেন্ট করছিল। আচ্ছা, হ্যাঁ, স্পন্ডাইলাইটিসের অনেকগুলো ভাগ আছে। আচ্ছা, তা একজন ডাক্তারের কাছে গেলাম, তিনি খুব বেশ ভালো ডাক্তার, তিনি আমাকে বললেন দেখো সত্যি কথা বলতে তুমি তো মিউজিশিয়ান, তুমি তো টুকটাক গিটার অন্য ইনস্ট্রুমেন্ট গিটার বা কিবোর্ড বাজাতে পারো, তুমি কনভার্ট করো। মানে তুমি যখনই কাঁধ দিয়ে ধরছো তোমার পেনটা হচ্ছে, আর কতদিন ওষুধ খাবে, এই ওষুধগুলো সব একটা সার্টেন টাইম 1 মাস 2 মাস খাওয়ার পর তোমাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু তুমি যেভাবে চাইছো যে ভায়োলিন নিয়ে দৌড়াবো, ওটা হবে না, হবে না। আমার পুরো মানে মোটামুটি বলে দিল যে এটা জীবনের মতোই, ওটাকে কমিয়ে দিতে, শখে একটু বাজালাম, ঠিক আছে, কিন্তু এইবার আমার মাথাটা গেল খারাপ হয়ে। ভাবা যায়, মানে সত্যি আমারই শুনে কেমন কারণ লাগে আমি যে তো- আপনার মতো মিউজিক, আমি আপনার ভায়োলিন শুনেছি, সত্যি আপনার মতো মিউজিক, আপনার ইন্টোনেশন প্লেইং এ যে সুন্দর ব্যাপারটা, ইমোশন এক্সপ্রেশন এক্সপ্রেশন, সেটা বলতে পারেন। গুলো আমি সত্যি আর মিস করি খুব। আমি যখন ভায়োলিন বাজিয়েছি তখন কিন্তু গিটার বাজাবো এটা ভাবিনি, আচ্ছা, ভায়োলিন নিয়েই দৌড়বো এটা আমি ভেবেছিলাম। আচ্ছা, তো না সে তো অবশ্যই, আপনি ভায়োলিনটা নিয়ে কাজ করছেন, ভায়োলিন নিয়ে এসে বললাম ভায়োলিন, আপনি বোধহয় কিছু শোজও করেছেন, প্রচুর শো করেছি, ভায়োলিনে করেছি, ভায়োলিন মাইকেল স্যার এদের সঙ্গেও কাজ। হ্যাঁ, ওনাদের সঙ্গে সেইভাবে, তখন তো আমাদের সঙ্গে ওরা তো বিশাল ব্যাপার, স্টেজে পারফর্ম করেছে, সেটাই একটা বড়। এবার ব্যাপারটা কি হলো, যখন আমাকে এইরকম আটকালো তখন এবার আমার না অন্ধকার হয়ে গেল পৃথিবী। মানে এরকম মনে হতো যে তাই করবোটা কি, কিছুই তো করার নেই। এইখান থেকে আমি গিটার শিখতে শুরু করি। আচ্ছা, তো গিটারটা আপনি কি নিজের মতো করে না, আমারই একটা বন্ধু, সে আমার স্যার। আচ্ছা, ও গিটার শিখতে, আমি ভায়োলিন শিখতাম। আচ্ছা, ও 15 বছর তখন গিটার শিখে ফেলেছে তার কাছ থেকেই। এবার যেহেতু আপনার অলরেডি একটা ইনস্ট্রুমেন্টের শেখা আছে, তো আপনি সাপোর্টটা পেয়ে গেলেন। পেলাম, আমি বললাম না গিটারে চলে আসি, তারপর গিটারে ওর কাছ থেকে শেখা। আচ্ছা, এখনকার যে স্টুডেন্টরা আপনার কাছে মিউজিক শিখতে আসে, তারা কি মোটিভেশন নিয়ে আসে এবং তাদেরকে কিভাবে আপনি শেখান, এটা একটু জানতে চাইছি। মানে কিভাবে আপনি শেখান বলতে চাইছি, এখনকার স্টুডেন্টদের মোটিভেশনটা তো আপনি জানেনই অন্যরকম, যে অনেক এখন হয়তো ছাত্রছাত্রী আমরা প্রচুর পাই, তাই না? কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে তাদের মানে এখনকার দিনে সেই রেস্টুরেন্টের মতো আপনাকে যেতে হবে, আপনি যে খাবারের অর্ডার দেবেন, যেরকম ভাবে বলবেন সেই খাবারটাই খেতে হবে। খুব কম মানুষ আছে যারা অথেন্টিক জিনিসটাকে নিতে ভালো ভালোবাসে। কোশ্চেন করেছেন এটা। হ্যাঁ, তো এখনকার স্টুডেন্টদের কাছে আপনি কি দেখছেন? ভালো কোশ্চেন করেছেন। যেটা ব্যাপার, আমরা যখন ছোটবেলায় মিউজিক শিখেছি, আমাদের বাবা মারা মাস্টারমশাইয়ের কাছে দিয়ে বললো আপনার কাছে দিলাম, শেখান, না করলে পেঁদাবেন। একদম তাই, একদমই তাই। এটা তো মানে সত্যি কথা বলতে কবে যে মিউজিক বা পড়াশোনা সবই তাই ছিল আর কি। হ্যাঁ, গান বাজতে কবে স্টেজও ঠিক নেই, ততক্ষণ না ঠিক হয়েছে, তাই যদি 10 বছর লাগে 10 বছর আমাকে ঘষতে হবে। এখন পুরো উল্টো হয়ে গেছে, বাবা মারা স্টুডেন্টদেরকে দিয়েই বলছে 3 মাসের মধ্যে এখনো তো রবীন্দ্রসঙ্গীত ব্যাগটা বাজাতে পারলো না, একটা হিন্দি গান শিখতে পারলো বা একটা আধুনিক গান, হ্যাঁ একটা স্কুলে না পারফর্ম করবে, এবার সে সবে ভর্তি হয়েছে, তার আঙুলি চলছে না, 3 মাসে কি শিখবে? তার উপরে কি আমাদের একটা সময় ছিল, তখন তো টিভি ছিল না আর ফোনও ছিল না, আর আমাদের শনিবার রবিবার তো আপনার মনেই আছে, একদিনই সিনেমা দেখানো হতো, তার জন্য সারা সকাল ধরে পড়াশোনা করে যদি বিকেলবেলা সিনেমাটা রাত দেখতে পাই, বা ধরুন ওই শনিবার রবিবার আমাদের ছোটবেলায় শক্তিমান হতো, সুপারম্যান, ওগুলোর জন্য আবার আলাদা করে পড়াশোনা আগে করে নিত বোর্ড থেকে উঠে। এখন তো সেই ব্যাপারটা নেই, কারণ আগে সন্ধ্যেবেলা লাইট জ্বললো মানে তুমি পড়তে বসে গেলে, পড়া শেষ হলো, এবার একটু হারমোনিয়াম নিয়ে বসো, তবলা রেওয়াজ করো, যে ছবি আঁকে ছবি আঁকো। এখন তো সেই সময়টাই ছেলেদের মেয়েদের কাছে নেই, তারা বিকেলবেলাটা কোনোদিন দেখে না চোখে। হ্যাঁ তাই তো, একদমই তাই। মানে এখন আমাদের সময় যে 4টে লড়াই হতো কে জায়গাটা নেবে ফুটবল খেলার জন্য, হ্যাঁ এখন মাঠ ফাঁকা হয়, কাঁদে মাঠে ধুলো ওড়ে, একদমই তাই। বাচ্চাদেরকে দেখি মাঠে মেলা হয়, হ্যাঁ 8টার সময় কাঁধে স্কুল করে সে কাঁধে নিয়ে ব্যাগ নিয়ে মা বা গাড়ির সঙ্গে ফিরছে। এবার তার বাবা মা যখন তাকে আমার কাছে দিচ্ছে, তার এক্সপেকটেশনটা ভাবুন, সে শিখতে পারলো কি না পারলো পরের কথা, স্যার শিখিয়ে দেবে আমার ছেলে বাজাবে। ব্যাপারটা কি হয়েছে আমার মনে হয় কি বলতো সুপ্রিয়, আমাদের বয়সী আমরা যেভাবে
আমাদের বাবা মারা গুরুদের হাতে ছেড়ে দিয়েছে, এখন বাচ্চাদের ওপর এতটা প্রেশার ক্রিয়েট করছে না, বাবা মারাও কোথাও এটা বুঝতে পারছে যে প্রচুর প্রেশার যাচ্ছে, ওই জন্যে বাচ্চারাই কিছু না হোক ঘুরিয়ে ফিরিয়ে বাবা মাদের চালনা করছে, না আমি এইভাবে শিখবো, এইটা খাবো, আমি পারলে এইটা আমায় দিতে হবে, এইটা কিছুটা হচ্ছে না। এইখানে আরেকটা আমার বক্তব্য আছে যে বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছে আমাদের কাছে, তাদের বোঝা উচিত যে মিউজিক, ছবি আঁকা, অভিনয় করা, কবিতা আবৃত্তি করা আর পড়াশোনা অনেক শক্ত এই জিনিসগুলো করা। দেখুন এগুলো তো একটা পারফর্মিং আর্ট, ফাইন আর্ট, শুধু আর্ট নয়। এবারে এর কোনো ক্যালকুলেশন নেই, আপনি কখন গিয়ে বলবেন এটা খুব ভালো হয়েছে, আপনি ভালো করলেন তার থেকে ভালো কেউ করে দিল, একদম তাই। তো তাকে তো একটু তৈরি হওয়ার জন্য সময় দিতে হবে, তাকে প্রেশার দিচ্ছি 5টা লোকের সামনে আমাকে না তোমাকে কালে এটা বাজিয়ে দিতে হবে। স্কুলও দিয়ে দিচ্ছে, স্কুলেও অনেক স্কুলে দেখছি যারা পড়াশোনার স্কুলে স্যারেরা আছে স্টাফ রোটেশন করে দিয়ে দিচ্ছে ছোটো একটা বাচ্চার হাতে, সে থোড়ি ওখানে বসে বুঝতে পারছে না এটা কি গাইবে। আর বাবা মাও এসে বলছে স্যার যেমন করে একটা তুলি দিন না, রবীন্দ্র জয়ন্তীতে বাজাবে, একদম তাই, একটা জিঙ্গেল তুলি দিন না, ওখানে বাজাবে, 25শে ডিসেম্বর বাজাবে। তো তাদের এক্সপেকটেশনটা কোথায় পৌঁছে গেছে। একদম তাই। তো সেই জন্য আমি যখন শেখাই আমি তাদের একটা জিনিস করি, শুধু শেখানোর সময় শুধু ইস্টার্ন কিংবা ওয়েস্টার্ন নয়, আমি পুরো মিউজিকটা নিয়ে শেখাই। ওই জন্য আমার একটা ক্লাস স্টুডেন্টদেরকে 1 ঘন্টা হয় না, 2 ঘন্টা হয়ে যায়। আচ্ছা, তাকে একটা লেসন দিই, একটা স্কেল দিলাম, কিন্তু একটা তো টাইম মেনটেন করলে পরের স্টুডেন্ট বা পরের, আমার ওই জন্য স্টুডেন্ট কম। সত্যি আপনার এই ব্যাপারটা আছে যে আমি টাইমে 40 মিনিট আনলাম, হবে না, আমি পারি না করতে। তার কারণটা এবার আসছি, ছেলেটাকে একটা স্কেল দিলাম, একটা গান নিয়ে ছোট্ট লাইন দিলাম, সেটা তো সে বাড়ি থেকে করে আনবে। সে গানটা কিংবা মিউজিকটা করার ইন্টারেস্ট পাবে কোত্থেকে? যদি না সে 5টা গিটারিস্টকে দেখে বা শোনে, 5টা রবীন্দ্রসঙ্গীত না শোনে, 5টা কিশোর কুমার না শোনে, 5টা রফি না শোনে, যেটা আমরা ছোটবেলা থেকে মোটামুটি কিছুটা আমরা পেয়েছি। আমাদের সময় ক্যাসেট চলতো, ক্যাসেটটা কিনে নিয়ে এসে শুনতে হতো। বাড়িতে একটা ক্যাসেট কিনে নিয়ে আসা মানে পয়সা দিয়ে কিনে নিয়ে এলাম, মা ভালো লাগলে ওটা চালাতে হবে, বাবা পয়সাটা জলে চলে যাবে। এখন সব বিনা পয়সায় মিউজিক পাচ্ছে একদম, আর পুরনো গানের রিক্যাপ করে দিচ্ছে। সে জানি না অরিজিনাল গায়কটা কিশোর কুমার রফি ছিল, নতুন কে করেছে কভার, তারটা দিয়ে এদিকে সেই মিউজিক একদম 12টা বাজিয়ে দিয়েছে, হয়তো স্কেল চেঞ্জ করে দিয়েছে। এই এফেক্টগুলো তো বাচ্চাগুলোর উপর পড়বে। তা আমি যাতে ওই ব্যাপারের মধ্যে করে না যায়, ওই জন্য একটু সময় নিতেন, একটু সময় নিয়ে, মানে হয়তো প্রথম কয়েকটা ক্লাস সময় নিচ্ছেন, তারপর সে না আমার প্রত্যেকটা ক্লাসে একটা ক্লাস টাইম, আচ্ছা, তারপরে ওদের সঙ্গে একটা আড্ডা। আড্ডা মানে হচ্ছে দেখো গিটার, এটা হচ্ছে রক গিটারিস্ট, পিঙ্ক ফ্লয়েড দেখো, ওয়েস্টার্ন শুনবে, মানে কালচারটাও আপনি করিয়ে দিচ্ছেন, শুধুমাত্র শেখানো নয়। লোকে ভাবছে ভালো একটা এটা পদক্ষেপ, কেন কিন্তু লোকে ভাবে, আমার অনেকে গার্জেনকে দেখেছি আমার ছেলেই ওয়েস্টার্ন শোনে। ওয়েস্টার্ন শোনে কি শোনে? পপ গান শুনছে, পপও শোনে না, এখন যে হিপ হপ শুনছে। এক নাগারে একটা কথা বলে যাচ্ছে, কোনো শুট সার কিছু নেই, একটা বিট ঢিকচিক 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 চলছে, তারপরে কেউ গান গাইছে, যতটা গান গাইছে তার থেকে ভিডিওটা খুব মারাত্মক। সে ভাবছে ওটাই ওয়েস্টার্ন, কিন্তু ওয়েস্টার্নের যে এতগুলো ভাগ আছে, ক্লাসিক্যাল, আপনি ক্লাসিক্যাল শেখান, ব্লুজ, কান্ট্রি, এগুলো সে জানবে কোত্থেকে? রক মিউজিক জানলোই না, কিছুই জানলো না। আমার ছেলে খুব পছন্দ, অনেককে দেখছি আমার ছেলে না ইউটিউব দেখে দেখে গিটার শিখে ফেলেছে। হ্যাঁ, এটা আমি কি শিখেছে? 2টো গানের লাইন তুলতে পেরেছে, তাও সেটা তালে হচ্ছে না, স্ট্রাকচারটাই দাঁড়ায়, মেট্রোনোম ফলো করেনি, যাতে সে ভরকে না যায় ওই ব্যাপারটার মধ্যে। তাই জন্য আমি তাকে একটু নেশাটা করিয়ে দিই, না এটা দেখো একটু বাচ্চাদের। এখনকার দিনে ম্যাক্সিমাম টিচাররা কি হয়ে যাচ্ছে, প্রফেশনালিজমটা চলে এসছে এই টাইমটা থেকে, এই টাইমটার মধ্যে গার্জেনদেরও দোষ আছে এটাতে, আপনাকে এটা মানতেই হবে। গার্জেনের দোষ, গার্জেনরা মাস্টারমশাইদেরকে ভাবে বাড়ির কাজের লোক এসছে। আগে মাস্টারমশাই আসলো, এই মাস্টারমশাই এসছে, মাস্টারমশাইকে জল দাও, স্যার এটা খেয়ে নেবেন। ক্ষমতা ছিল না। মাস্টারমশাই যদি বলতো এটা না কাজটা করেনি, মা এসে তার সামনে 2খানা দিয়ে দিল। এখন মাস্টারমশাই আসলে আপনার না কম সময় আর একটু বেশি সময় শেখালে ভালো হতো, আপনি না এই গানটা তুলেই দিয়ে যাবেন, স্কুলে গাইবে। গার্জেনরাও তো ভুল করছে মাস্টারমশাই। একদম 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 এই ব্যাপারটা এখন না, মানে এখন যেমন আমি অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে মিউজিক টিচার হিসাবে কাজ করেছি, সেখানে আমি দেখেছি এই জিনিসটা হয় যে অনেক সময় একটা স্টুডেন্ট বলছে আমাদের পয়সাই তো আপনাদের মাইনে হয়। ভাবুন কি জায়গাটা চলে এসেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি জানতে পারতাম না ছোটবেলায়,
আমার বাবা মাস্টারমশাই কত টাকা মাইনে দিচ্ছে, একদম 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 কিভাবে দিচ্ছে, কখন দিচ্ছে জানতে পারতাম না। এগুলো জানা যেত আর না, এখনকার এগুলো গার্জেনরা এগুলো তো কোনো আইডিয়াই আমাদের মধ্যে ছিল ছিল না। স্যার মানে হচ্ছে বাবা মা, স্যার গুরু। আমি এই কথাটা বলতে গিয়ে সুভাষশীলের কথা বলছি, আমি স্যারের কথা। উনি, আমার একটু প্রবলেম পড়েছিল ভায়োলিন শিখতে শিখতে, বাবার মাঝখানে অনেকদিন কারখানার অফিসে যেখানে কাজ করতে প্রাইভেট ফার্মে বন্ধ ছিল, তো আমার প্রমোট করার ক্ষমতা ছিল না। উনি কিন্তু মানে আপনার ফিস দেওয়ার ক্ষমতা ছিল না, ওই জন্য 1 মাস যাইনি আমি। বাড়িতে ছেলে পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো ধোলাই, তুমি ফিস দেবে কি না দেবে সেটা আমি বুঝবো, তুমি শিখতে আসোনি কেন। সত্যি এরকম গুরু পাওয়াটাও। ইভেন আমাকে যে গিটার শিখিয়েছে সুদীপ্ত পাঠক, তার কাছে আমি গিটার শিখেছি, আমার বন্ধু, কিন্তু কোনোদিন আমার কাছে ফিস চাইনি, তুই বাজা আমি তোকে দিচ্ছি। কিন্তু যদি ভুল করতাম ছাল চামড়া গুটিন, তখন আমার বন্ধু নয়, কিন্তু তখন গুরু দেবে পেঁ দিয়ে একটা ঠাঁটিয়ে থাবড়াই দিত আমার থেকে ছোট বয়সে। না না, এটা ও বলেই দিয়েছে, প্রথম যখন ক্লাস করতে বসেছি তখন বলেই দিয়েছে, 6 জন স্টুডেন্টের মধ্যে বসেছি আমি, এখানে কিন্তু আমি তোমার স্যার, ভুল হলে দিয়ে দেবো। ওই যে আমরা স্টিভ ভাইয়ের শোতে গেছিলাম না দেখতে, ওইখানে যিনি এসেছিল কি, হ্যাঁ সত্যি উনি মানুষ খুব, হ্যাঁ ওনার সঙ্গে পরিচয় ও হলো। যেমনি ভালো তেমনি ঢ্যাঁটা, শেখার জায়গাটা খুব ঢ্যাঁটা। না না, খুবই তো ভালো। এখন আমি যে ভাবি যে গার্জেনরা সেই জিনিস, গার্জেন তো নেই এখন আর, এখনকার গার্জেনরা কি সেরকম ভাবে? মাস্টারমশাইকে স্টুডেন্টরা পয়সা দিচ্ছে হাতে করে, হ্যাঁ সে দেখতে পাচ্ছে বাবা কত টাকা মাইনে দিচ্ছে। আমরা কোনোদিনই দিইনি, হ্যাঁ দেবার, হ্যাঁ দিইনি, কোনোদিনই দিইনি। আর খামটাও ইউজ করে না, এগুলো দেখলেও খারাপ লাগে। সত্যি। কারণ অনেকটা মানে ব্যাপারটা হয়ে গেছে যেন পয়সা দিচ্ছে, এটা তো সব ক্ষেত্রেই, সমাজে সব ক্ষেত্রেই হচ্ছে। এই তো আপনাকে বললাম না, ইংলিশ মিডিয়াম স্কুলে একটা বাচ্চা বলছে তার টিচারকে যে আপনার মাইনে, আপনার মাইনে চলে, ভাবতে পারছেন? আরও একটা দেখবেন খেয়াল করে, যদি বাচ্চার একটা দিন ছুটি পেয়ে গেল, কোনো একটা ছুটির দিন পেয়ে গেল, আমাদের ছুটি পড়লে আমরা যেতাম রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া। এখনকার বাচ্চারা যায় কোথায়? সাউথ সিটি মল। কোনোদিন গেছে একটা আপনার একাডেমি ফাইন আর্টস থেকে একটা ছবি দেখতে? বুঝি না বুঝি গেছে বাবা মারা, সময় নষ্ট হবে। শনি রবিবার ছুটির দিনটা ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, ব্যাপারটা এত সাইকোলজিক্যাল আসবে কিভাবে? কালচারের থেকে বড় কথা সময়টা এরকম ভাবে সারা সপ্তাহ এতটা ডিস্টার্বড, যে এতটা মানে কাজের মধ্যে ইনভলভ, এইটা ওইটা। যেমন এখনকার একটা বাচ্চা কোথায় অফিস স্কুল করতে যায়, আমার হাওড়া থেকে কলকাতায় যাচ্ছে, আমার বাবা কাকারা যেভাবে অফিস করতো এখনকার বাচ্চারা স্কুল করছে, তারপর সে আসছে কোচিং টোচিং করে একবারে বাড়ি ঢুকছে। ব্যাপার আছে এই, তারপরেও যে সময়টা থাকছে না, ওরা কম্পিউটার আর গেম, ভিডিও গেম আর মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে এই সময়টাও কমে যাচ্ছে। আচ্ছা, এখন বাবা মারা দেখে খেয়াল করে দেখেন, বাবা মারা বাচ্চাদেরকে গেমিং কম্পিউটার গিফট করছে। আমাদের ছোটবেলায় এবং একটা বাচ্চা ভালো রেজাল্ট করছে, বলছে আমার গেমিং কম্পিউটার দাও, 1 লাখ টাকা দিয়ে একটা গেমিং কম্পিউটার কিনে দিয়েছে। আমাদের একটা গল্প বই দিত, হ্যাঁ পড়াটা অনেক, গল্পের বই পড়ার ব্যাপারটা কমে গেছে, ক্যারেক্টার তৈরি করে অবশ্যই। আচ্ছা সুপ্রিয়, আপনার মিউজিক ক্যারিয়ার নিয়ে কিছু শুনবো। দেখুন, মিউজিক ক্যারিয়ার নিয়ে বলতে গেলে মিউজিক তো করে যাচ্ছি টুকটাক, আমি আমার মতন চেষ্টা করি। কম্পোজিশন, আপনি তো অ্যাজ এ কম্পোজার কাজ করেছেন, আপনার কিছু কিছু গান ইউটিউবে? হ্যাঁ, আমি 2টো গান বার করেছিলাম। আচ্ছা। তো আমি যে একটা কোম্পানিতে কাজ করতাম, সেখানে অনির্বাণ পাল বলে একজন ভদ্রলোক ছিলেন, আচ্ছা, উনি খুব সাপোর্ট করেছেন। এবং সবথেকে বড় কথা, উনি পড়াশোনায় খুব ভালো, ওনাকে দিয়েই গানগুলো লিখিয়েছি। আচ্ছা, সুরটা আমি, মিউজিকটা আমি করেছি, গানটা আমি করেছি বাধ্য হয়ে, কারণ সত্যি কথা সিঙ্গার পাইনি তখন, করোনার টাইম চলছিল, আমি তো সিঙ্গার নই, একটু আধটু গেয়ে নিতে পারি, যথেষ্ট ভালো। গানে যদি ভুল খারাপ লাগে ওটা আপনাকে ক্ষমা করতে হবে। আমি কম্পোজিশনের উপর জোর দিয়েছি। আপনার অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর। আমি ভদ্রলোক, আমার ওই অনির্বাণ পাল যার কথা বলছি, উনি খুব ভালো লিখতে পারেন। আচ্ছা। কিন্তু যেহেতু ওনার এটা কাজ নয়, ওনার একটা বিজনেস আছে, সে তো ওনাকে মানে পুরোপুরি এর মধ্যে ইনভলভ করতে আমি পারিনি। আচ্ছা, যাই হোক, আপনার এই কাজগুলো তো করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি। আপনি বিভিন্ন ব্যান্ডেও বাজিয়েছেন, তো আপনি আস্তে আস্তে নিজের মতো করে আপনার সোলো নিয়ে কাজ করছেন, কারণ ব্যান্ড থেকে কমার্শিয়াল মিউজিক থেকে একটু আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন। না, কমার্শিয়াল, আমি এইখানে একটা কথা বলি, কমার্শিয়াল মিউজিক আমি করতে পছন্দ করি না। আচ্ছা, দেখুন মিউজিক তো মিউজিক, সেটা কমার্শিয়াল আর নন কমার্শিয়াল বলে, এই যারা খুব ভালো কোশ্চেন করেছেন। কেন করি না? আমি যখন গান শিখছি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, কিশোর কুমার,
মানবেন্দ্র, মান্না দে, যারা যারা আছে এখানে, ইগলস, আপনি পিঙ্ক ফ্লয়েড, জিমি হ্যান্ড্রিক্স, গ্যারি মোর, এদের কাছ থেকে শিখছি। তো যদি আমি গায়ক হয়ে এদেরকেই আবার কপি করে নতুন গান সৃষ্টিটা করবে কে? হ্যাঁ, আমি একটা জিনিস মনে করি স্যার, সেটা হচ্ছে আমি যখন গান শিখছি, রবীন্দ্রনাথ কি বাদ দিয়ে শিখতে পারবো না, নজরুলগীতি বাদ দিয়ে শিখতে পারবো না, রাগ প্রধান গান বাদ দিয়ে শিখতে পারবো না। তারপরে যখন আপনি আধুনিক লাইফে এলেন, আধুনিক গান নিয়ে সলিল চৌধুরী, কিশোর কুমার, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় এদের শুনলেন, তারপরে আপনি যখন হিন্দি কিংবা ওয়েস্টার্নে যাচ্ছেন, ওয়েস্টার্নে গিয়ে দেখুন আপনি পিঙ্ক ফ্লয়েড, জিমি হ্যান্ড্রিক্স, গ্যারি মোর, আয়রন মেডেন, সব মিলিয়ে মার্ক নফলার শুনছি। শুনে আমি কি তৈরি হতে চাইছি? ওদের কপি গান করে বেরাবো, দুটো পয়সা ইনকাম করবো না? প্রথম দিকে তো আপনাকে তাদের কম্পোজিশনসগুলোই বাজাতে হবে। বাজালেন তো আপনি, তারপর আস্তে আস্তে অবশ্যই আপনি বলতে চাইছেন যে কিশোর কুমার কার কম্পোজিশন গিয়েছিল প্রথম প্লেব্যাকে? মান্না দে কার কম্পোজিশন গিয়েছিল প্রথম প্লেব্যাকে? যদি না করেন তাহলে নতুন মিউজিকটা তৈরি হবে কোত্থেকে? হ্যাঁ, সে তো আপনি তৈরি করলেন, ওদের অরিজিনালিটি অবশ্যই দরকার। আর একটা মজার ব্যাপার কি, আপনি যখনই আপনি কভার গান গাইছেন না, করতে করতে আপনার নিজের ভয়েসটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি খেয়াল করে দেখুন রিয়েলিটি শোগুলোতে যারা যারা গান করে বেরোচ্ছে, কুমার শানু তো কারোর নিজে শুট করে করেনি, কিন্তু নিজের একটা ভয়েস আছে। উদিত নারায়ণ, তারপরে যারা যারা কুমার শানু, কিশোর কুমার, আপনি অরিজিৎকে দেখুন, অরিজিৎ সিং যে গানগুলো, ও একটা নতুন ভয়েস নিয়ে এসছে, একটু গলাটা ধরা ধরা, তার মধ্যে একটু ক্লাসিক্যাল, তার জন্যই লোককে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু ক্লিয়ার ভয়েস তো অনেকেরই আছে, তারা ঠিক পাচ্ছে না। এবার নতুনত্বটা, নতুন যে টেক্সচারটা এনেছে, আপনি যখনই যুগের সঙ্গে যদি আপনাকে চলতে হয়, তাহলে আর.ডি. বর্মন মিউজিশিয়ান হতে পারতো না, তাহলে কে.এল. সাইকেলই চলতো। নতুনকে নিয়ে আসতে হয়েছে। তো সে খারাপ করুক আর ভুল করুক, পাপি লাহিড়ী প্রথম যখন মিউজিক করলো, ডিস্কো ড্যান্স করলো, ডিস্কো ড্যান্সের মিউজিক নিয়ে অনেক কথা হলো, অ্যাকসেপ্ট তো করলো লোকে, নতুন একটা নিয়ে আসছে। যখন নতুন কিছু আসবে তখন আপনার ক্রিটিসাইজ হবে। কিন্তু আপনি যদি ওইটাই ধরে বসে থাকেন যে আমি ওই পুরনো গানই করবো, না, আপনার একটা কথা আপনি বলছিলেন আজকে, আস্তে আস্তে কমার্শিয়াল মিউজিকে পেমেন্টের ব্যাপার, অনেকে কম পেমেন্টে প্রোগ্রাম করে দেয়, তবে অনেক তো ক্লাব আছে যারা হয়তো সেইভাবে পেমেন্ট দিতে পারে না, তাই জন্য হয়তো না না ব্যাপার দেখুন, আমি এটা একদম এখানে ডাইরেক্ট আপনাকে আমি হিট করবো এই একটা জায়গাতে। না, ধরুন কোনো ক্লাব পয়সা দিতে পারছে না, তারা একটু বাদ, ধরুন কোনো ক্লাবের হাতে সেই রকম টাকা নেই, বা কেউ অনেকে সুবিধা নেয়, আপনি 50 লাখ টাকার দুর্গা ঠাকুর পুজো করতে পারেন, আর মিউজিশিয়ানকে পয়সা দেওয়ার সময় আপনার কাপড় খুলে যাচ্ছে, তখন আপনার মনে হচ্ছে আমরা এটা কি করছি, দুনিয়ার দুর্ভিক্ষ এসে পড়েছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার পাড়াতেই আমি বলছি, আপনার যখন দুর্গাপূজা আপনাকে ডাকবে না, একটু ক্ষমা ঘেন্না করে 500 টাকায় গিয়ে দিন। পয়সাই দিত না আমাদেরকে, সে কিন্তু পয়সাই দিত না। তারপর যখন বড় অর্কেস্ট্রা আসছে তাদেরকে কিন্তু বিদেশ থেকে ফুটবল প্লেয়ার নিয়ে এসে ফিরতে কাটাচ্ছে, বড় প্লেয়ারের পেমেন্ট দিচ্ছে, কিন্তু আপনার বেলা তারা কান্না বেরোচ্ছে। তা আপনাকে যদি ওই জায়গাটা ফেস করতে হয়, আপনি কোন যেখানেই যাবেন, নতুন মিউজিশিয়ানকে তো এটা ফেস করতেই হয়, তাহলে এই ব্যাপারটা আপনি কেন এটা তো প্রতিবাদ করা উচিত। এবং কিছু বড় মিউজিশিয়ানও আছে, কিছু প্লেয়ারও আছে, তারা কিছু কম পয়সায় প্রোগ্রাম করে দেয়। এই এফেক্টটা কি পড়ে নতুনদের উপরে? তারাই যদি কম পয়সা করে, তাহলে নতুন যে ছেলেটা উঠছে তাকে পয়সা দেবে কে? আর এটাতে আমার যেটা মনে হয়, কিছু ব্যান্ডের কিছু ব্যান্ড আছে, তারা কম পয়সায় প্রোগ্রাম গুলো ধরছে, তাদের কিছু স্পন্সর আছে। আপনার স্পন্সর কোথায়? আপনি একটা প্রোগ্রাম করলেন, কম পয়সা নিয়েই করলেন, পেছনে কোকাকোলা দাঁড়িয়ে আছে, পেছনে বড় বড় কোম্পানি দাঁড়িয়ে আছে, আপনাকে আরো 50টা শো দিল, আপনার তো শো হয়ে হাতের ফুলের তোড়াটা দিয়ে নামিয়ে দিল, হয়ে গেল। পরের দিন আসে লোকটা তো আপনাকে চিনবে না, উল্টো বলবে আপনাকে যে এত বড় স্টেজে তুলেছি এই 50 বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুজোয়, এটাই আপনার ভাগ্য ভালো যে আপনাকে তুলেছি। তাহলে আপনি খাবেনটা কি করে? আপনি মিউজিক করতে খরচা করবেন, ইনস্ট্রুমেন্টটা কিনবেন, আপনার শিখতে পয়সা খরচা হবে, একটা গেজেট কিনতে, একটা প্রসেসর কিনতে আপনার কত টাকা খরচা, তারপরে গিয়ে যদি আপনাকে এইটা ফেস করতে হয়, হ্যাঁ, আর তার যদি নতুন গান আপনি না করতে পারেন, তাহলে একটা সময় পর আপনার কিশোর কুমার গান কেউ শুনতে চাইবেন আপনার গলায়, নতুন কেউ চলে আসবে। মানে কোনটিটা থেকে কোনটি থেকে, ওই জন্য আমি কোনটি থেকে বেরোতে চাই। এবং সেইখানে টাকা পয়সার জায়গাটাও একটা, আপনি ফ্লো ইনকাম করলেন, কিন্তু যখন কাজ পাবেন না 5 বছর বা 6 বছর বাদে, কারণ একটা কথা আমার ততক্ষণে কিন্তু আপনার নিজস্ব পরিচিতি নেই, কোনটি স্ট্যাম্প পড়ে গেছে। যদি নিজস্ব পরিচিতি হতো,
রূপম ইসলাম কিন্তু এটা পরিচিতি তৈরি করেছে, সিধু একটা পরিচিতি তৈরি করেছে, তার অনুপম আগে একটা তো পরিচিতি তৈরি করেছে, গৌতম চট্টোপাধ্যায় তো উনি তো আছেন প্রবাদ প্রতিম। উনি শুরু করে দিয়ে উনি ভাবুন তো কি লড়াই লড়েছে সেই সময়। গৌতম যখন চট্টোপাধ্যায়ের একটু গল্পটা শুনি। আপনি তো গৌতম চট্টোপাধ্যায়ের একটা ব্যাপার আমাদের পাড়ায়, আমি ভবানীপুরে থাকি, পূর্ণর মোড়ে একটা জায়গা আছে, সেখানে একটা স্টুডিও ছিল, সেখানে গৌতম চট্টোপাধ্যায় আসতেন প্রায়। এখানে মান্না দে, হেমন্ত, আর.ডি. বর্মনও এখনো উঠে গেছে, আসতো। হেমন্ত মুখোপাধ্যায় নিজে গৌতম চট্টোপাধ্যায়কে বলেছে, তুমি আমাদের গান গাও, এই এখন যে আধুনিক গানটা হচ্ছে। বলে না, আমি এই গান করবো না। ভাবা যায় শহরে উষ্ণতম দিনের যে প্যাটার্ন, মানে উনি যদি ওইভাবে যেতেন উনি হয়তো অনেক টাকা ইনকাম নামের শিখরে পৌঁছে যেতেন। হ্যাঁ, ওনার যা কম্পোজিশন স্কিল ওনার করেনি। একটা নতুন জিনিসকে আনার জন্য এই লড়াইটা, তাহলে আপনার যে নতুন আনার কথাটা বলছেন তার জন্য এই লড়াইগুলো। আপনি খেয়াল করে দেখুন, সেই লোকটা জীবিত অবস্থায় দুটো ক্যাসেট বার করতে গিয়ে তার অবস্থা খারাপ। বছর 20 বাদে গিয়েই ক্যাসেটটা বার করেছে। আজকে একটা ব্যান্ড যখন স্টেজে ওঠে, গৌতম চট্টোপাধ্যায় একটা গান না গিয়ে নামতে পারবে না, তাকে ট্রিবিউট দিতে হয়। সেই লোকটা যদি সেই সময় দাঁড়িয়ে যুদ্ধটা না করতো, আজকে আপনি এই প্ল্যাটফর্মটা পেতেন না। বাংলা ব্যান্ডের প্ল্যাটফর্মটা কিন্তু বাংলা ব্যান্ডের প্ল্যাটফর্মটা হারিয়ে যাচ্ছে। কারণ আমি তো শুনলাম আপনি একটা গান করেছেন রিসেন্টলি, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কিন্তু আপনার প্রবলেমটা কোথায় হয়েছে জানেন? কোথায়? আপনি যখন গান করছেন, আপনার স্পন্সর কোথায়? সেটা তো পুরো আমি আপনি করেছেন, সেই জন্য ভিডিও কোয়ালিটি বা টিভিতে কজন দেখতে পেলো, রেডিওতে কবার চললো, সেগুলো খরচা সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনার গান যদি কম্পেয়ার করি, লুঙ্গি ড্যান্সের থেকে 1000 গুণে ভালো। সেটা এখন তো মার্কেটের উপর না, কোন প্ল্যাটফর্মে চলছে তার উপরে ডিপেন্ড করছে। ওই গানটাকে এতবার চালানো হচ্ছে আপনার মাথায়, শাহরুখ খানের আপনি চাইছেন না গাইতে, তবুও বলেন লুঙ্গি ড্যান্স রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনাকে করে দিচ্ছি ওই ব্যাপারটা, হিপনোটাইজ কাইন্ড অফ। হ্যাঁ, আপনাকে বারবার শুনে শুনে অ্যাডিক্টেড করে। এই ব্যাপারে একটা প্রশ্ন আপনাকে করার আমার খুব ইচ্ছা হচ্ছে। সবাই তো ওয়েস্টার্ন মিউজিক শুনে বড় হচ্ছে, আপনিও ওয়েস্টার্ন মিউজিক শুনেছেন, কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা বড় অবদান আছে আমাদের, আপনি জানেনই। তো বাচ্চারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আমি যেরকম নিজে থেকে আস্তে আস্তে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আমার ভালো লাগাটা জেগেছে। তো সেই ভালো লাগাটা কি করে জাগানো যায় আপনার মনে হয়? এখানে অনেকগুলো বাধা আছে আমাদের। দেখুন, ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, সেতার, সরোদ, সারেঙ্গি, সন্তুর, আপনি বলতে পারবেন আপনার যত স্টুডেন্ট আছে 5000 টাকা দিয়ে 8000 টাকা দিয়ে একটা গিটার কিনে বসতে পারে, সে একটা সেতার কিনে নিয়ে এসে বসতে পারবে? তার দুটো কারণ, এত কস্টলি যে সাধারণ ঘরের মানুষদের কেনার ক্ষমতা নেই। কত ক্লাসিক্যাল মিউজিশিয়ানসদের মানে সেই অ্যাভেলেবিলিটিটাও নেই, টিচারও অ্যাভেলেবল নেই। হ্যাঁ, টিচার তো নেই। আপনি সন্তুরের মাস্টারমশাই পাবেন, বাঁশিটাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সারেঙ্গি তো উঠে গেছে, এসরাজ সারেঙ্গি কোথায়, হাওয়া হয়ে গেছে। কিছু কিছু পাবেন ফোকে যেখানে হচ্ছে, আর তাদের বিশাল ফিজ, খুব পয়সা ঘরের না হলে আপনি শিখতে পারবেন না। কিন্তু সে থেকে অনুযায়ী আপনার গিটারটা সহজ। আরও একটা ব্যাপার কি জানেন, এই যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা কোনোদিন পাড়ায় পাড়ায় দেখিনি শো করতে। আপনি বলবেন ওটা একটা তো ক্লাস লেভেল মেনটেন করে, তা আপনাকে যদি ওটা সেটাকে না দেওয়া হয়, তাহলে আপনি সেটার প্রতি আপনার ইচ্ছা জাগবে, মানে অ্যাভেলেবল চোখের সামনে ইনস্ট্রুমেন্টগুলো দেখেন, ইচ্ছা থাকবে নতুন জিনিসটা শিখি। তাহলে আপনার মত যে কিছুটা হলে এটার একটা জিনিসটার দাম কমাতে হবে। আর এটাকে আগে একটা মানে কি বলবো, ক্লাবে শো হতো, হলে শো হতো, এখন হলে শো হাওয়া হয়ে গেছে। তো আপনি যদি নিজের ইনস্ট্রুমেন্টকে নিজেই হারিয়ে ফেলছেন ওই কারণে। এই ইনস্ট্রুমেন্টগুলো বিদেশে কিন্তু প্রচুর মানুষ বাজাচ্ছে, শিখছে। এবং আমাদের এখানকার ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা তাদের একাডেমিও করছে। আমাদের এখানেও প্রচুর আছে, মানুষ তো করছে, আমাদের এখানে প্রচুর লোক আছে যারা অ্যাফোর্ড করতে পারছে, হয়তো ওই জন্য ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের অসুবিধাটা হচ্ছে না, কিন্তু সবার কাছে পৌঁছানোর ব্যাপারটা হয়ে উঠছে না। আচ্ছা, কম্পোজিশন নিয়ে তো আপনি কাজ করছেন, নতুন ছেলেমেয়েরা যদি কম্পোজিশন করতে চায়, কমার্শিয়াল দিকটা দেখতে হবে। আপনি যে লুঙ্গি ডান্স বললেন, ওই ব্যাপারটা রাখতে হবে, তো আবার তার সঙ্গে ক্রিয়েটিভিটিটাও দেখতে হবে, তার যেটা ইচ্ছা কম্পোজিশনের মধ্যে দেওয়ার, সেই জিনিসটাও রাখার চেষ্টা করতে হবে। তো এই জিনিসগুলো মেনটেন করে একটা সুন্দর কম্পোজিশনকে কিভাবে আনা যায়, ক্রিয়েটিভিটির যখন কথা হচ্ছে, তখন এটা আপনার থেকে একটু জানতে চাই। ব্যাপার হচ্ছে, যখন ক্রিয়েটিভিটি তো মানে কি বলবো, এটা তো কিছুটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কোন গানটা যে হিট করবে আপনি জানেন না, কোনটা মানুষ খাবে না, হিটের ব্যাপার বলছি না, মানে অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি যে কাজটা। এবার সে কি ওয়েতে গিয়ে কম্পোজিশনটা তৈরি করে, কিভাবে করবে। একটা ছোটখাটো উদাহরণ আছে, যেমন আপনি একটু দেখবেন পুরোনো দিনের কিছু হেমন্তর ভিডিও আছে, সলিল চৌধুরীর কিছু ভিডিও, তারা যেটা বলে,
আমিও সেটাকেই ফলো করি, কিছুটা আধুনিকতার ছোঁয়া নিতে হয়। সেটা হচ্ছে প্রথমে এখন যুগটা যেরকম ফাস্ট, আমার খুব বড় গান বানালে চলবে না। আচ্ছা, লোকের রিলেতে চলে এসছে, একটা পুরো গানের রিল দেখে, মানে যুগের জায়গা থেকে 90 সেকেন্ড রিল হিট, গান ফ্লপ। আপনি ননি গানটা তো শুনেছেন না? কিন্তু গানটা কম্পোজিশনটা ভালো, আমি তো বলছি খুবই ভালো। ননির ওই ক্রপের জায়গাটা হিট করেছে, পুরো গানটা শুনেছেন? না, আমি শুনেছি কিন্তু সবাই এখন যে হ্যাঁ ওটা তো মানে ওই হিটটার জন্যই গানটা কিন্তু হিট, নাহলে গানটা আজ থেকে 15-20 বছর আগে, 20 বছর আগে, তাহলে পুরো গানটা কেউ শুনছে না, ওইটুকু কিছু শব্দ টব্দ গুলো গানে ব্যাপারটা খেয়াল করুন, কারণ লোকের সময় কম, হ্যাঁ যত কম সময়ের মধ্যে গানটা শেষ হয়ে যাবে সে আবার একবার চালিয়ে শুনবে। এই গান যদি শেষ হতে 7 মিনিট টাইম নেয় তাহলে মুশকিল। একদম, এটা একটা কারণ, এটা দেখতে হবে, আমাকে টাইমটা ঠিক রাখতে হবে। এবার আমি আসছি গানটা কীভাবে তৈরি করবো। প্রথমেই কোনো রকম গানের মধ্যে আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগত এটা বলছি, এটা যে সবসময় সবার ক্ষেত্রে এক কথা না, প্রথমেই গানের উপর কোনো থিওরি চাপাবো না, আগে গানের সুরটা ভাবি, যে একটা সুর ভাবলাম, মানে এই থিওরিতেই যাবে, এই রকম ভাবে থিওরি পরে ইউজ করবো। আচ্ছা, আগেই যদি থিওরি করে দিই রোবোটিক হয়ে যাবে গানটা। একটা গান সুর ভাবলাম, সুরটা ভেবে দেখলাম না গানটাকে শুনতে ভালো লাগছে, তো গিটার নিয়ে করলে, তারপর হারমোনিক কর্ড স্টাইলগুলোকে ইউজ, তারপরে কর্ড ফেললাম, যদি মনে হলো কিছু হারমোনি নোট ফেললাম, যদি মনে হলো গানটাতে একটু স্কেল চেঞ্জ করবো। কিন্তু আমাকে প্রথম কথা সময়টা মনে রাখতে হবে, আর দ্বিতীয় কথা মনে রাখতে হবে, এখানে একটা খুব বড় ব্যাপার, আপনি তো গিটারিস্ট, আপনি গিটার বাজান, স্কেলটা ম্যাটার করে। একটা মানে মেল সিঙ্গার, একটা হ্যাঁ মেল ফিমেলের যে দুজনের স্কেল আলাদা হবে, এমন একটা সুর করে দিলাম সেটা মেলকে দিয়ে গাওয়ালাম, ফিমেলের গলায় ভালো হতো। এই জিনিসগুলো, এই আইডিয়াগুলো, মানে এই আইডিয়াগুলোর জন্য ভালো ভালো ইন্টারভিউ শুনতে হবে, ভালো ভালো মিউজিক শুনতে হবে, প্রচুর শুনতে হবে, অ্যারেঞ্জমেন্টটা শোনার তো কোনো বিকল্প নেই আর কি, শুনতে হবে। আর সবথেকে বড় কথা, একটা সময় অবধি শেখার পরেই হাত দিতে হবে এই জায়গাটাতে। শেখাটা তো, এবং একটা সময় না, শেখাটা চলে যাবে, শেখাটা চলবে, কিন্তু মিনিমাম একটা টাইম শিখতে হবে। আমি আজকেই গিটার নিয়ে কর্ড শিখে 2 দিন বাদেই করতে গেলাম, হ্যাঁ, তাহলে বাদাম বাদাম কাঁচা বাদাম হিট করছে কোথায়, কোনোভাবে বেরিয়ে গেছে। একটা শ্রীলঙ্কার একটা মেয়ে কি গান বার করেছিল, মানিকে মাঘেইতে, বেরিয়ে গেছে, আর তার টিকি পাচ্ছেন কেন বলুন তো? তার এই ফ্লোটা ধরে রাখার ক্ষমতা নেই, করে ফেলেছিল, খেয়ে নিয়েছে, তারপরে তাকে আবার বেঁচে থাকতে হবে। একটা যুদ্ধ আপনি চান্স পাচ্ছেন না অভিনয় করার, পেলেন, ক্রিকেট খেলার চান্স পাচ্ছেন না, একটা ক্লিক মেরে পেলেন, তারপরে তো সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেই স্কিলটা তো রাখতে হবে, স্কিলটা নেই তো, আপনার প্র্যাকটিস নেই। কিছু কিছু আর্টিস্টের যেমন সোনু নিগম বা অরিজিৎ সিং বা এআর রহমান, প্রীতম, এরা কিন্তু এত বছর ধরে কাজ, এরা সেই শঙ্কর এহসান লয়, এরা গান না পেলেও এরা ঘরে বসে রেওয়াজ করে, এবং এদের কাজগুলো, এদের ক্রিয়েটিভিটিগুলো এরা কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউশন চলছে। কিন্তু এখনকার যারা করছে, কিন্তু এরাই আবার কিছু গানের জন্য ওই আইটেম সং বানাচ্ছে, আবার সেটা বাধ্য, গ্যারাজের মতো গান বানাচ্ছে, মানে সেটা তো কিছুটা আপনার প্রেশার, কিছুটা পরিস্থিতি, সেটা বাধ্য, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন, কিন্তু তারপরে ওই লেভেলের ক্লাসিক্যাল গানও বানাচ্ছে। বন্দিশ প্যান্ডিটে, কেন আপনি শ্রেয়া ঘোষালের যে গানটা আমরা শুনি, মেরে ঢোল না যে গানটা, ওটার মধ্যে দেখবেন আধুনিকতার ছোঁয়া আছে, আবার ক্লাসিক্যালের ছোঁয়া আছে। আবার একটা পুরনো গানকে নিয়ে আজ কি রাত একটা গান বেরিয়েছে, ওটা গজল গান, ওটাকে বিট ফিট দিয়ে যখন আপনাকে প্রেজেন্ট করছে, কিন্তু ওটা ভালো লেগেছে আমার পার্সোনালি, ভালো লেগেছে তো, কিন্তু আমার অ্যারেঞ্জমেন্ট ভালো লাগেনি, পিছনে একটা কনস্ট্যান্ট বিট বাজছে, রোবোটিক বিট, যদি বেস গিটারটা, ওটা আমার নিজস্ব, যদি বেস গিটারটা, এই ভাবনাটাই দরকার, তো বাজাতো আরো ভালো হতো। ওটা একটা প্যাটার্নের উপর গানটা বার করে দিয়েছে, গানের যে গায়কিটা কিছু জায়গা থেকে ভালো। আচ্ছা, নতুন ছেলেরা নিজে থেকে কিভাবে গান তুলবে, এই ব্যাপারটা একটু অনেকেই আমাকেও প্রশ্ন করে ক্লাসে এসে, আপনিও নিজে থেকে গান কিভাবে তুলতে গেলে কোন জিনিসটা করতে হবে? গানটা তৈরি করতে হবে, মানে আগে কানছেন, তানছেন হওয়ার দরকার নেই, কানছেন গুরুদেব বলতেন। তার কারণ নেই, আমি একটা গান শুনছি তো, তার সঙ্গে গুনগুন করা, তার সঙ্গে, এবং নিজের আওয়াজটাও শুনতে হবে যে আমি সুরে, তার সঙ্গে বারবার কর্ড লাগিয়ে দেখা, এই কর্ডটা এইটা তো, এই কর্ডটা এটা তো, একই গান মনে হচ্ছে একবার ই মাইনর, একবার মনে হচ্ছে জি মেজর, দেখবেন এরকম হয় না, এই সি মেজর মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন ডি মেজর, সি শার্প মনে হচ্ছে, সি শার্পের গানটা হচ্ছে, এটা মানে তার গানটা এখনো তৈরি হয়নি, প্র্যাকটিস করতে হবে। হয়তো যেটা সা সেটাকে হয়তো সে গা শুনছে, মানে আবার যেটা গা সেটাকে পা শুনছে। এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন সারেগামা বাদনে সেই 7টা সুর নিয়ে গান রেওয়াজ করতে বসি, আমি মানে এটা আমি দেখেছি,
7টা সুর সবার সমান হয় না। আপনি সা রে গা ঠিক করলেন, মা থেকে মা আর পাটা হয়তো আপনার একটু অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা, ওইটার জন্যই আমাদের হারমোনিয়ামে রেওয়াজ করতে বলে, যাতে ওইটা লাইন আপে নিয়ে এসে ফেলে। এবং ওই নিজের গাওয়াটা শুনতে হবে, গাওয়াটা শুনতে হবে, বারবার একটা লাইনকে করতে হবে, মানে মানে ভালোবাসতে হবে জিনিসটাকে, আর একটু কনসাসলি করতে হবে মিউজিক। কনসাসলি করতে হবে। আর জিনিস মানে তাড়াহুড়ো করলে চলবে না। আজকে একটা গান শুনলাম, এক্ষুনি গাইতে গেলাম। গানটা শোনো, তুমি যত শুনবে। এবার হয়তো সে ভাবছে যে সে ভালো গাইছে, কিন্তু সে বেসুরো গাইছে। হ্যাঁ, সে যখন গানটা আর একটা খুব বড় ফল্ট করে এখনকার ছেলেমেয়েরা, দেখি কানে হেডফোন দিয়ে গান করে। হ্যাঁ, তাহলে তো গান ভাবছে খুব ভালো গাই। দুটো তাদের প্রবলেম হচ্ছে। একটা হ্যাঁ, একটা তো তার স্কেল ডাউন হবে, সেকেন্ডে তার কানটা খারাপ হবে। কখনো হেডফোন লাগিয়ে গান শোনাও উচিত না, করা উচিত না। গান সবসময় দূর থেকে শোনো, অডিও থেকে। এই জিনিস মেনটেন করতে হবে। আচ্ছা, আপনার প্রিয় মিউজিশিয়ান কারা? প্রচুর আছে। মানে গিটারিস্টই বলবো, যেহেতু আপনি গিটার নিয়েই কাজ করছেন। আমাদের দেশে, আমাদের ইন্ডিয়াতে অনেক ভালো ভালো গিটারিস্ট আছে। আমি যাকে মনে করি, অমিত দত্ত আছে, তো লেজেন্ড, লেজেন্ড। আরও এখন নতুন যারা বাজাচ্ছে, যে ছেলেটার নামটা আমি ঠিক মনে নেই, অরিজিৎ সিংয়ের সঙ্গে সেটা গিটার বাজায়, প্লাস ও লক্ষ্মী ছাড়ারও গিটারিস্ট, লক্ষ্মী ছাড়া ব্যান্ডও বাজায়। আচ্ছা আচ্ছা, খুব ভালো হাত। জন পল, একদম রাইট, খুব ভালো, খুব ভালো। আমরা হাতটা শুনলেই ভালো লাগে, অসাধারণ। এছাড়া আরও অনেক একজন কি সিং আছে, উনিও খুব ভালো। চিন্টু সিং, হ্যাঁ, এই বাজান একটু ক্লাসিক্যাল বাজান, আগে এর সঙ্গে বাজাতো। তারপরে একটা বাঙালি ছেলে উঠেছে, দেখছি ক্ল্যাপ করে বাজাচ্ছে, মেরে বাজাচ্ছে গিটারটা। ওই কোনো একটা খুব নামটা আমি খেয়াল করিনি, মাঝে মাঝে ভিডিওগুলো চোখে আসে। আচ্ছা, আমাদের ইন্ডিয়ায় মিউজিশিয়ান প্রচুর আছে, এটুকুনি আপনি জেনে রাখুন, প্রচুর আছে। একটু সাপোর্টটা আর একটু দরকার। হ্যাঁ, তারা প্রচারে পায় না। তারা এখন তো সোশ্যাল মিডিয়া, এখন তো পাচ্ছে। আগেকার দিনে জানতোই না নীল নাম্বার পর গানটা কে গিটার বাজিয়েছে, চুলো লেগে কে বাজিয়েছে। সব ক্রেডিট তো মানে মিউজিক ডাইরেক্টর আর সিঙ্গার নিয়ে চলে গেছে। এটা বলছি বলে কি অনেকে হয়তো রাগ হবে, কিন্তু এটা তো ঠিক। সেই মিউজিশিয়ানটা বাজিয়েছে, সে হয়তো শেষ জীবনে গিয়ে খেতেই পায়নি। ডাইরেক্টর মারা গেছে, বই শেষ হয়ে গেছে, তার কাছে আর কেউ শিখতে আসে না, কাজও পায়নি। তখন তার এত পয়সা পেতো না, খুব কম। তারা কাজ টাজ করছে, মানে এটাই একটা গর্ব। এই চুড়ালিয়াতে আমি বাজিয়েছি, এই নিয়েই লোকের বাড়িতে চা খেয়ে এলো, 10টা বাড়িতে। তো কিন্তু এটার তো দাম শুধু চা নয় না, তার সে দামটা পেল না। ভালো লেভেলের রেমুনারেশন তাদের দেওয়া উচিত ছিল। গভর্নমেন্ট থেকেও এরকম কোনো ব্যাপার নেই, তারা বুড়ো বয়সে কি করবে। গান বাজানোর ক্ষেত্রে সেইভাবে গভর্নমেন্টের কোনো স্ট্রাকচার সাপোর্ট উচিত ছিল না, করা তো উচিত ছিল, হচ্ছে টুকটাক। আর বিদেশে বাইরের গিটার, বিদেশে তো মানে প্রচুর, মানে যদি কেউ একটু রক স্টাইল, আমি আপনাকে বলছি, একটু রক স্টাইল বাজাতে চাইছি, প্রচুর, দেখুন প্রচুর আছে। গিটারিস্টকে শুনলে, পিঙ্ক ফ্লয়েড আছে, আপনার ডেভিড গিলমোর, পিঙ্ক ফ্লয়েডের ডেভিড গিলমোর আছে, তারপরে আপনার গ্যারি মোর আছে, ব্লুজ রক করে, তারপরে আমি জিমি হেন্ড্রিক্স আছে। আমার যে ফেভারিট সে হচ্ছে গড অফ গিটার জো সাত্রিয়ানি। তারপর তার স্টুডেন্ট যাকে থেকে গেছিলাম আমরা দুজনেই, স্টিভ ভাই। ওনাকে মানে স্টিভ ভাইয়ের শোটা দেখতে যাওয়াটা এবং দেখতে পাওয়াটা, কে বলবে, ভাবুন তো এই বয়সে 2.5 ঘন্টা গিটার বাজাচ্ছে। হ্যাঁ, 2.5 ঘন্টা, একটা নোট এদিক থেকে ওদিক নেই, নোট তার মধ্যে হাসছে, গল্প করছে, ইয়ার কি মারছে, ইন্ডিয়ান মিউজিক বাজিয়ে গেছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্টাইলটা বাজিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ভাবতে পারছেন, এটা স্কিল, তার প্র্যাকটিস, মানে সে কতটা ডেডিকেটলি মিউজিকটা করে ভাবা যায়। প্লাস গত্রী গোবেন বলে একজন আছে, সে গত্রী গোবেন, উনি তো খুবই ভালো। উনি তো ইয়ং এজের মধ্যে আমি একজনকে দেখেছি, পলিফিয়া বলে একটা ছেলে উঠেছে। স্টিভ ভাই যার কথা বলছে, যে বলছে নিউ এজ। এগুলো আমাদের নতুন জেনারেশন যারা আছে তাদের একটু ফলো করা উচিত। দেখুন, এরকম কোথাও লেখা নেই যে তোমাকে দেখতেই হবে, বাট দেখলে লাভটা তোমারই হবে। তোমার মাথাটা খুলবে যে এইরকম মিউজিক হয়, ভেঙে চুড়ে দিচ্ছে মিউজিকটাকে। আগে লোকে এই লোকটা আর্টিস্ট এসছে, এই রবীন্দ্রসঙ্গীতই গায়, তাই তো ছিল। সে শুধু রবীন্দ্রসঙ্গীত গিয়ে নেমে গেল, এবার আধুনিক উঠলো। আর একজনের গজল গাইলো, রাত্রিবেলা গিয়ে দেখা যাচ্ছে তোমার কিশোর কুমার, রফি। এখন যে উঠছে সে রবীন্দ্রসঙ্গীতও গাইছে, গজলও গাইছে, রফিও গাইছে। কি করে গাইছে? আগেকার দিনে এই কনসেপ্টটা ছিল না। ভার্সেটালিটিটা ডেভেলপ করতে হচ্ছে পাবলিক। মানে যেমন এখনকার দিনে মাল্টিটাস্কিং কাজ হয়, যে সকালবেলা অফিসে কাজ করছে, বিকেলবেলা বাড়িতে এসে হয়তো নিজের বিজনেস করছে, কারণ ভাঙতে হচ্ছে, মানুষকে ভাঙতে হচ্ছে, সমাজের প্রয়োজন। সুপ্রিয়, সত্যি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো শেষ প্রশ্ন আপনাকে বলবো, আমাদের হাতে সময় খুব অল্প, আর 5 মিনিট মতন আছে।
মিউজিক কোথা থেকে এসছে? কারণ আমি এই প্রশ্নটা কেন করছি তোমায়, কারণ আমি জানি তুমি মিউজিক নিয়ে প্রচুর পড়াশোনা করেছো, প্রচুর বই পড়াটা তোমার একটা চেষ্টা করি, পড়াশোনা ভালো লাগে। মিউজিক কোথা থেকে এসছে এই ব্যাপারটা একটু যদি জানতাম। এটা খুব ভালো একটা বলেছেন। অ্যাকচুয়ালি মিউজিকটা কিন্তু আমাদের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দেশ, যখন মানুষ আস্তে আস্তে শিক্ষিত হতে শিখলো, সেই মানে আগুনের যুগ, তারপরে যুগ প্রস্তর যুগ, একটা সময় পরে এসে না মানুষ সবসময় একটা জিনিসকে ফেস করেছে, প্রকৃতিকে। আপনিও কিন্তু ভগবান বলতে প্রকৃতিকেই ডাকেন, নেচারই ভগবান অ্যাকচুয়ালি। কিছু হলেই দেখবেন চোখটা উপরের দিকে যায়, নিচের দিক করে কি ডাকেন? গড বলছে সে ওপরে তাকাচ্ছে, হরে কৃষ্ণ সে ওপরে তাকাচ্ছে, আল্লাহ সে ওপরের দিকে তাকাচ্ছে। তার কারণটা কি? যখন ডিজাস্টারগুলো আসতো, আমরাও এখনও তাই, এমনি সময় ভগবান অত মানছি না হয়তো, যেই একটা বড় বিপদে পড়বে, হে ভগবান বাঁচাও, হে ভগবান পরীক্ষাটা পাস করে দাও, হে ভগবান রোগটাকে সুস্থ করে দাও, তখন আর কোনো কিছু নেই আমার কাছে। সেই ভগবানকে ডাকতে গিয়ে কিন্তু মিউজিকের সৃষ্টি। যখন অনেক, যেটা আমাদের ওল্ড স্ক্রিপচার্স, বেদা, আপনি দেখুন আমাদের পাঁচালি পড়া হয়, আমরা একটা সুর করে পড়ি না, আর পাঁচালি থেকেই আমার কিন্তু সুরের প্রথম পরিচয় মায়ের পাঁচালি থেকেই। ঠাকুর করে একদম তাই, আর সবাই চুপচাপ পাশে বসে শুনতো, এরকম। আর একটা না একটা হিপনোটাইজ মতো, একটা অন্য ভাই। ছোটবেলায় যেমন আমরা টুইঙ্কেল টুইঙ্কেল বা একটা রাইমস গাইছি বা ছোট ছোট যে শিখছি, যেমন আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে অজগর আসছে তেরে, সবকিছুই কিন্তু একটা সুরের ব্যাপার আছে। ইংলিশ যে ওয়েস্টার্নও তাই, এই যে আপনার ক্যারল গুলো হয়, Joy to the world, the Lord is come, এই গানটা আমার বাগনে খুব ভালো গায়, তার সঙ্গে অনেকবার বাজছি। তাতে এরকম জিঙ্গেল বেল, সেই ভগবানকে ডাকতে গিয়ে তাদের কি হতো, সমাবেত হয়ে সবাই একসঙ্গে একটা সুরে ডাকতো। আফ্রিকানদেরও তাই। তারপরে সেখান থেকে চার্চ মিউজিক দেখবেন, পুরনো যারা বেথোভেন, মোজার্ট, এরা সব চার্চ মিউজিক করতো প্রথম জীবনে, চার্চ পিয়ানো বাজিয়ে গান করতো। সেখান থেকে বেরিয়ে এসে কম্পোজিশন শুরু করলো, মিউজিক চেঞ্জ হতে শুরু করলো। আমাদেরও তাই, চর্যাপদ একটা কবিতার মতন, রামচরিত যখন পড়ছেন, ওটা কিন্তু কবিতার মতন বলতো না, একটা সুরে বলতে হতো। এবং আমাদের বেদেতে যে মন্ত্রোচ্চারণগুলো আছে, হ্যাঁ মন্ত্রগুলো আপনি বিভিন্ন রাগের ওপর, আপনি মহালয়াতে শুনেছেন, গায়ে কাঁটা দেয় না, মনে হয় না ভগবান নেমে আসছে একদম। আজ তো সেকেন্ড তৈরি হতে পারলো না, কিন্তু ওই বলা থ্রোয়িং। আর যদি সকালবেলা মহালয়াটা না শুনি দুর্গাপূজার আগে, পুজোটাই মনে হবে না, কিন্তু মানে ওই ঘুম মাথায় উঠে যাচ্ছে, সকালবেলা উঠে পড়ছি, 4টের সময় উঠতেই হবে। তারা কত ডেডিকেশন করতে ভাবুন, অতগুলো মহালয়া করেছে, ভোর 3টের সময় চান করে পড়তে বসতো, ওই ঠান্ডার মধ্যে কি গরমের মধ্যে যাই হোক, যতগুলো মহালয়া হয়েছে, তা সেই ভগবানকে ডাকতে গিয়েই, নেচারকে কল করতে গিয়েই মিউজিকটা শুরু। তারপরে ভেঙেছে, সমাজের সঙ্গে সঙ্গে মিউজিক পাল্টেছে, তার রূপ পাল্টেছে, সৃষ্টিটা এখান থেকে হয়েছে। সত্যি সুপ্রিয়, দারুণ লাগলো এখানে তুমি এলে, আমাদের দর্শকদের, বন্ধুদের ভালো লাগলো, আপনারা কোশ্চেনগুলো অনেক কিছু শেয়ার করলাম। আর একটা নতুন এপিসোডে আসবো, তো তোমার একটু ভায়োলিন শুনবো একটুখানি, এটা গৌতম চট্টোপাধ্যায়, সত্যি গৌতম চট্টোপাধ্যায়কে দিনে সত্যি আমাদের যেটা শুরু, আমাদের যেটা মিউজিক শুরু করতে চাইছি। চলো এই স্কেলটা যাই, হ্যাঁ জি মাইনার, হ্যাঁ চলো 1 2 3 4।